হ্যালো, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে। কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। আর আজ আমি চলে এসেছি অনেক বছর পর, প্রায় ১ বছর পর। কেন কি আমাদের শেষ দেখা হয়েছিল এই চ্যানেলে ২০২৫ এ। আবারও ফিরে আসলাম আমি ২০২৬ এ। আর আমি কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম, যার কারণে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছিল না। আমি জানি তোমরা অনেকেই আমাকে মিস করেছো। কেন কি তোমাদের কমেন্টগুলো আমার কানে ঠিক পৌঁছাতো। ঠিক আছে? তোমাদের সোনা দিদিভাই কিন্তু সবসময় তোমাদের কমেন্টগুলো আমাকে পড়ে শোনাতো। তোমরা যা কমেন্ট করতে। আমি জানি তোমরা অনেকেও আমার উপর রেগেও রয়েছো, অনেকেও মিস করেছো। এতদিন আসিনি বলে হয়তো রেগেও থাকতে পারো। জানি কিন্তু কাজের কারণে ব্যস্ত ছিলাম। কিন্তু এবার থেকে আমি চলে এসেছি। এবার থেকে কন্টিনিউ হবে। কোনো চিন্তার ব্যাপার নেই। আর সবথেকে একটা বড় কথা, আমি একটা কোণে বসে রয়েছি। মানে ক্যামেরার ঠিক সাইডে। তো আমাদের ক্যামেরার এই পাশে কিন্তু একটা চেয়ার খালি রয়েছে, তাই না? এই খালি চেয়ারটা কিন্তু একদমই দেখতে ভালো লাগছে না। তাই কিন্তু আজকে একটা কাজ করি, তোমাদের একজন পরিচিত মানুষকে, ঠিক আছে? যাকে তোমরা খুব ভালোবাসো, সেরকম একটা মানুষকে ডেকে নিই আজকে আমাদের সাথে, যাতে আমাদের আজকের এই ভিডিওটা আরো জমজমাট, আরো ভালো, আরো মজাদার হয়ে ওঠে। তো চলো তাকে ফটাফট ডেকে নিই। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা। আজকে প্রিন্স তোমাদের কাছে অনেক অনেক দিন, মাস, বছর বলতে পারি, একটা বছর ২০২৫ থেকে ২৬। যাই হোক, আজকে দুজনে যুগলবন্দি হয়ে বসলাম, তোমাদের সাথে অনেক আড্ডা দেব। আজকে ঘটনাও থাকবে, বলতে পারি আজকে কিন্তু জমজমাট হবে। একদম। আজকে শুধু ঘটনা আসবে না, আজকে অনেক কিছু একসাথে আসতে চলেছে। একদম। হুম, অনেক কিছু জানবো, ওরও অনেক কিছু জানার আছে। একদম। অনেক কিছু তোমরাও আমাকে অনেক কোয়েশ্চেন করেছো, সেই হুম, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেবো। হুম, দেন আজকে বলবো পুরো ভিডিওটা তোমরা মিস করো না। শুরু থেকে একদম শেষ পর্যন্ত ওয়াচ করো। এটাই একদম। বলবো। আর প্রত্যেক দিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু চাই। আর অবশ্যই। অবশ্যই কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। একদম। তাহলে চলো তো এবার আমরা চলো এবার আমরা শুরু করি। হুম, তো ১ম শুরু করার আগেই আমরা একটা ইম্পোর্টেন্ট জিনিসের উপর কথা বলবো, সেটা হলো 50K। আমাদের সোনা দিদিভাই, মানে তোমাদের সোনা দিদিভাই, আমার সোনা দিদিভাই নয়। তোমাদের সোনা দিদিভাই আর আমার মায়ের চ্যানেলে, আমাদের সকলের চ্যানেলে, বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে কিন্তু হয়ে গেছে 50K সাবস্ক্রাইবার। 50K থেকে এখন তো বেড়েই গেছে। ওভার হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু 50K কমপ্লিট হয়ে গেছে। তো তোমার এক্সপেরিয়েন্স কি? তোমার কেমন লাগলো এত বছর এই YouTube প্ল্যাটফর্মে কাজ করে? এত ভালো আমরা ফ্যামিলিতে মানুষ পেয়েছি। আমরা অনেক খুব সুন্দর, সুন্দর, সত্যি কথা বলতে YouTube এ আমি অনেক বছর ধরে রয়েছি, ঠিক আছে? আমি আরো পার্টিকুলার কিছু প্ল্যাটফর্মে কাজ করে এসেছি। আমি YouTube এরও কিছু লাইক ভিতরে সিস্টেমস এর কাজ করতাম এর আগে, ঠিক আছে? যেটা এখন আপাতত আমি ছেড়ে দিই। কিন্তু আমি YouTube এ অনেক মানুষের সাথে দেখা করেছি। অনেক বড়, বড় মানুষকে চিনি আমি YouTube এর। কিন্তু আমাদের সত্যি কথা বলতে এই বেঙ্গলি ব্লগার সোনা যে চ্যানেলটা, আমাদের সোনা দিদিভাইয়ের, আমার মায়ের যে পরিবারের মানুষজন অনেক আলাদা, অনেক ডিফারেন্ট, অনেক খুব সুন্দর। আমি অনেক মানুষের সাথে দেখা করেছি আমার মায়ের সাথে। তো মানে তোমাদের সাথে দেখা করে আমার দারুণ লাগে। এত ভালো, মানে আমি ওয়ার্ডস কম পড়বে বলতে গেলে। তো এবার সবথেকে তোমার এক্সপেরিয়েন্স বলো। হুম, সবথেকে বড় কথা হচ্ছে, হুম, আমার চ্যানেলের তোমরা যারা দর্শক, হুম, ক্যামেরার ওপার থেকে ভিডিওটা ওয়াচ করছো, হুম, তোমরা কেউ দর্শক না। প্রথম একদম। কথা হচ্ছে তোমরা হচ্ছে আমাদের আপন, আর হুম, আমরাও তোমাদের আপন। আমরা একদম। একটা পরিবার। হুম, তো যেখানে ওই ভিউয়ার্স আর কনটেন্ট ক্রিয়েটর হয়ে যায়, হুম, হুম, সেখানে আমার মনে হয় একটু হুম, পার্থক্য আলাদা থাকে। অবশ্যই। আমাদের মধ্যে সেই জিনিসটা কোনোদিন ছিল একদমই না, তাই। না আজ আছে, না জীবনে কোনোদিন থাকবে। একদম। কারণ প্রত্যেক জায়গায় আমিও যেরমভাবে তোমাদের কাছে ভালোবাসা পেয়েছি, ভালোবাসা দিয়েছি, চেনে না, জানে না, হুম, একদিন ১ম দেখা হতেই সেই যে জড়িয়ে ধরে আদর করা, হুম, এইটা আমার মনে হয় মন থেকে বহুদিন একটা ভালোবাসা জন্ম হলে তবেই কাউকে অচেনা হট করে দেখে জড়িয়ে ধরা যায়। এইটা অবশ্যই। সবার জন্য আসে না। আমরা আমাদের পরিবারের আত্মীয়র মানুষজনকেও কাছে পেলে হুম, বছরে ১ বছর ২ বছর পর আসলে তবেই কিন্তু আমরা জড়িয়ে ধরি। একদম। কারণ তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, হুম, হুম, ভালোবাসাটা থাকে। তো অবশ্যই। সেখানে আমিও দেখেছি, আমি যেখানে কাজে গেছি কোনো বাড়িতে, সে যেখানেই হোক, যত সে তো দূর ঠিক। দূরান্তে হোক, তার সাথে আমার হয়তো কোনোদিন কথোপকথন ফোনেও হয়নি। কিন্তু এত ভালোবাসা পেয়েছি, তোমরা জড়িয়ে ধরে যেভাবে আদর করো,
এরপরে আর কিছু বলার থাকে না। একদমই না। তো তোমার 50K এর এক্সপেরিয়েন্সটা বলো একটুখানি। হ্যাঁ, এটা তো ঠিক। আমাদের পরিবারের বিষয়ে কথা হলো। একদম। হুম, এটার সাথে রিলেট করে আমি বলতে পারি হুম, আমাদের যে ৫০,০০০ পরিবার হয়েছে, হুম, তো সেখানে পুরো অবদানটা আমার মনে হয় আমার বড় মায়ের আর হুম, আমার পরিবারের তোমাদের। একদম। কারণ আজকে তোমরা না থাকলে আমাকে কেউ চিনতো না। হুম, তোমরা না থাকলে আমি হয়তো এখানে থাকতাম না। হুম, প্রিন্সকেও কেউ চিনতো না। হুম, সত্যি কথা বলতে মায়ের আশীর্বাদ ছিল বলেই আমি এতদূর যেতে পেরেছি। আশা করছি তোমাদের হাত ধরে আরো অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে। একদম। তোমরা আপ ডাউন সবই দেখেছো সাথে, সবার সাথে ছিলে। কিছু, কিছু আমার পরিবারের মানুষজন আছে যাদের নাম আমার মনে পড়ছে এই সময়। একদম সুদূর যেইদিন আমি ১ম চ্যানেল হুম, খুলি, সেইদিন থেকে আজ পর্যন্ত কমেন্ট করে যাচ্ছে রেগুলার। প্রত্যেকদিন দেরি হলেও কিন্তু মিস করে না। সেই মানুষগুলোকে কিন্তু ভোলা যায় না। আর একদমই তোমরা নয়। তো যারা, যারা নতুন আসছো এরকমভাবে তোমরা আমাকে এনকারেজ করো, দেন সাপোর্ট করো, হুম, WhatsApp এ তোমরা কমেন্ট করো। আর কি বলবো? আমি বলতে চাই যা আছি তোমাদের জন্য আছি আর আমার একদম। বড় মায়ের জন্য। হুম। ব্যাস। আর সবথেকে বড় কথা তোমাকে কিন্তু অনেক, অনেক কনগ্রাচুলেশন আরো একবার সে 50K এর জন্য। ঠিক আছে? আমি আগে আলাদা করে বলে দিয়েছি যেদিনকে 50K হয়েছিল। কিন্তু আরেকবার কংগ্রাচুলেশন কিন্তু অবশ্যই হয় এই ভিডিওতে। আচ্ছা, তো এবার একটা জিনিস তোমার কাছ থেকে জেনে নেব। সেইটা হলো আমরা এই কিছুদিনে জানি আমরা অনেক জায়গায় আলাদা, আলাদা জায়গায় অনেক বিশেষ কারণের জন্য কাজ করতে গেছি। হুম, তো তোমার এরকম কোনো পার্সোনাল আমি তো তুমি জানোই তোমার হুম, সাথে তো হুম, কথা হয় এই হুম, বিষয়ে। হুম। ঠিক আছে? তোমার এরকম পার্সোনাল কোনো এরকম জায়গায় কাজ করতে গেছিলাম যেখানে এরকম কি কোনো এক্সপেরিয়েন্স আছে যেটা তুমি তাদের প্রাইভেসি হাইড রেখে একটুখানি এক্সট্রা অর্ডিনারি তাদের স্টোরিটা তুমি বলতে চাও যদি? হ্যাঁ, যেরকম আমি কাজ করতে গেছিলাম যেই বাড়িতে ১ম হচ্ছে বলবো সেটা হচ্ছে ছিল বেহালা। বেহালায় আমি রিসেন্ট একটি বাড়িতে কাজ করেছি। সেই বাড়ির অভিজ্ঞতাটা হুম, আমি আজকে শেয়ার করব। কারণ একদম। এইটা আমার লাইভে দেখা হুম, ফার্স্ট টাইম এরকম হুম, এক্সপেরিয়েন্স। হুম, হরিবল এক্সপেরিয়েন্স বলা যায়। সেটা হচ্ছে আ যখন আমি বেহালায় আমার সাথে সেই বোন মোটামুটি কথা বলে WhatsApp এ এসে ১ মাস আগে। তো ও আমাকে বুকিং করে। কারণ আমি বুকিং না নিয়ে কোনো কাজে যাই না। হুম, তো যেই কাজের বিষয় থাকে সেরকমভাবে। হুম, তো আমাকেও বুকিং করে। করার পর আমাকে বলে, "দিদি আপনি একটা ডেট নেন।" কারণ আমি তো বেশি কাজ গিয়ে করি না। বাড়িতে আমি রেগুলার বেশ কাজ করি। হুম, কিন্তু আমি কোনো বাড়ি ধরো কোনো জায়গায় ভিজিট করি সেটা তো মাসে ২ টো ৩ টে এর বেশি না। কারণ শরীরের উপর একটা ব্যাড এফেক্ট পড়ে। হুম, তো আমার সেই বোনের সাথে কথা হওয়ার পর আমি যখন বেহালায় তার বাড়িতে যাই, সে বোন আমাকে ১ম এই বলে যে, "দিদি আমাদের পাড়ায় এসে আপনি মুখটা না চাপা দিয়ে আসবেন।" আমার হঠাৎ একটা হ্যাঁ, আচমকা লাগে শুনে সঠিক। যে আমি তো কারোর বাড়ি ডাকাতি করতে যাচ্ছি না। না, মুখ না চাপা দিয়ে কোনো কেন চুরি যাবো? করতে যাচ্ছি। ওটাই। তো আমাকে সেই বোন বলে যে, "না দিদি আমাদের পাড়ায়" আমি তাকে জানতে চাই কেন? আমাকে বলল, "আমাদের পাড়ায় আচ্ছা লোকজন এইটা কি ভালো না।" এই যেইটা রিসেন্টলি গেছিলাম, ইয়েস। এখানে একটা জিনিস আমি মাঝখানে বলতে হ্যাঁ, চাই। হ্যাঁ, ঠিক আছে? সেটা হলো ওই বাড়িতে যখন যাওয়া হয়, হয়তো তুমি শুনেছিলে, এক মুহূর্তের জন্য মানে আমাকেও চলে যেতে বলেছিল হয়তো হ্যাঁ। উনারা। হ্যাঁ, আমি হ্যাঁ। বললাম ও আমার হুম, সাথেই হুম। থাকবে। আরেকটা কথা ১ম এ বুঝতে পারিনি। হুম, ওরা হুম, হুম। ভেবেছিল ও হয়তো আমার ড্রাইভার। হুম, কারণ জানে আমি একা যাবো। হুম, তো হুম। আমি বললাম, "আমার ড্রাইভার গাড়িতে বসেই আছে। ও আমার ছেলে।" তো তখন বলল, "আচ্ছা ঠিক আছে।" আসলে অ্যাকচুয়ালি ওরা আমার ভিডিও-টিডিও অত হয়তো দেখে না। হুম, হুম। কারোর কাছ থেকে আমার কনট্যাক্ট নাম্বারটা পায়। কারণ হুম, এরকম অনেক তোমরা আছো যারা তোমরা কারোর প্রবলেমে হুম, আমার হুম, নাম্বার দাও। আমাকে অনেকে বলে, "দিদিভাই ইনি আমাকে আপনার নাম্বারটা দিয়েছে।" সেরকম। হুম, তো ওখানে আমি গেলাম যখন, আমি জানতে চাইলাম মুখে কাপড় দিয়ে আমি কেন যাবো? বলল, "আমাদের পাড়ার লোকজন আপনাকে ধরবে, অনেক কিছু জিজ্ঞেস করবে। আপনি মুখে কাপড় দিয়ে আসলে আমাদের সেফটি।" আমি ওদের সেফটি দেখে সেই বোন আর মা দুজনে থাকে। ওদের সেফটি দেখে আমি কিন্তু মুখে কাপড় দিয়ে যাই। সত্যি কথা বলতে। নিজের মধ্যে একটা কেমন লাগছিল তবুও ভাবলাম যাকগে হয়তো ওদের কোনো প্রবলেম হতে পারে। তো আমি মুখে কাপড়টা দিয়ে যাই। বাড়িতে যখন গেলাম, একদম চাপা একটা বাড়ি, একদম ঘুপসি ঘর বলা যায়। আর মনে হচ্ছে বছরখানেক তারা উঠোন-টুঠোন ঝাড় দেয় না, ধোয় না। এটা বাইরে হুম, হুম, দাঁড়িয়ে হুম, হুম, ভাবলাম। তো আমরা বাড়িতে যাই হোক যথারীতি তালা-ঠালা খুলল। সে দিনের বেলাও তালা দিয়ে থাকে। জানলা কপাট সব বন্ধ, দিনের বেলাও তারা খোলে না।
তো আমি বাড়িতে প্রবেশ করতে তার মাকে নমস্কার জানাই, তার মাও নমস্কার করেন। তারপর বসার জন্য ওনারা জায়গা খুঁজতে থাকে, ঘরে কোথায় বসতে দেবেন। তো দেখলাম ওনাদের বিছানার উপর রীতিমতো ইট ভাঙা, পাতা, ধুলো, বিছানার চাদরের উপর, চাদরটা মনে হয় মানে বছরের বেশি পরিষ্কার হুম। হয় না। তো আমার সত্যি কথা বলতে দেখে খুব অদ্ভুত লাগলো যে আমি কোথায় আসলাম। এক মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি রিটার্ন বাড়ি ব্যাক করি। কারণ আমি ওরকম পরিবেশে কোনোদিন যাইনি আর আমার অভিজ্ঞতার বাইরে। যাই আর হোক, এতটাই নেগেটিভ পুরো এরিয়াটা। সে তো আমি বলছি। তারপর সেটা হয় ওই বাড়িতে দেখলাম মানে একটা এত ভ্যাপসা, পচা দুর্গন্ধ, আমি কয়েকবার অক অক পর্যন্ত তুলি। এত বাজে একটা গন্ধ বেরোচ্ছে। আর মানে তোমাদের বলে কি বোঝাবো আমি? আমি সেই অভিজ্ঞতাটা আমি ওই বোনকে জানতে চাইলাম যে, "তোমরা ঠাকুরঘর পরিষ্কার করেছো? আমি ঠাকুরঘরে কাজ করব।" তখন তার মা এইটুকুনি ছোট্ট একটা কাপড়ের টুকরো, জাস্ট মনে হয় একটা রুমাল হবে, নিয়ে উনি মুছতে গেলেন। বলল, "ঠাকুরঘরে কাজ হবে, মুছে দিচ্ছি।" তো খুব ছোট্ট একটা স্পেস, ওটা পরিষ্কার করে উনি মুছলেন কোনো রকম। তো আমি বোনকে জিজ্ঞেস করলাম যে, "স্নান-টান করেছো তো? পুজোর কাজে তোমাকে বসতে হবে। বাড়ির একজন তো বসবে।" তো আমাকে বলল যে, "দিদি, আমি চান করেছি আজকে প্রায় ১ বছর পর।" শোনা মাত্র আমার শরীর থেকে যেন কি বলবো তোমাদের, মানে একটা অন্যরকম ফিল হলো। একটা মানুষ ১ বছর ধরে চান করে না। আর দেখে মনেও হচ্ছে তাই, কারণ ও আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর গা দিয়ে একটা এমন দুর্গন্ধ বেরোচ্ছে, আমি তোমাদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। যাই হোক, আমি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করি, দিয়ে কাজ করতে বসি। সে কাজের মধ্যেও বারবার উঠে যাচ্ছে, তার মা চলে আসছে, নানা রকমভাবে বাধা পড়তে, পড়তে কাজটা কোনো রকমে ভালো মতো আমি আমার কাজটা করি। করার পর যেহেতু উনি একজনের বাড়ি গেছি, তো আমি কারোর বাড়ি গেলে কোনো কিছু খাই না, এটা আমাদের বলা থাকে। যদি খুব হুম। তারা বলে, অনেক করে রিকোয়েস্ট করলে একটা লিকার চা চিনি ছাড়া, কারণ আমার সুগার তোমরা জানো, চিনি ছাড়া একটা লিকার চা খাই। উইদাউট বিস্কিট, বিস্কিট আমি খাই না। তো যাই হোক, মানে আমার প্রিন্স তখন ভাবছে যে হুম। কাজটা হয়ে গেছে, আমরা কতক্ষণে বেরিয়ে যাব। কারণ একদম। আমরা যে বাড়িতে যাই অনেক সময় থাকি। হুম, আমরা হুম, হুম। অনেক দূর দূরে যাই, রাত হুম, হয়ে যায়, হুম, আসতে হুম। ৪ ঘন্টা লাগবে, ফিরতে ওরম জায়গায় আমি ২ ঘন্টা বসি। হ্যাঁ, কিন্তু ওই বাড়িতে বসার কোনো ওটাই। রকম ইচ্ছে আমাদের না। হচ্ছিল না। কারণ বাড়ির যে এনভায়রনমেন্ট হুম। এতটাই ডার্টি প্লেস, হ্যাঁ, মানে কেউ থাকতে পারবে না। ওইটাই। আমি বললাম, "তোমরা জানলাটা খোলো না। দিনের বেলা রোদ, হাওয়া বাতাস হুম, আসুক।" হুম। "না ম্যাডাম, আমরা জানলা খুললে না আমাদের কিরকম লাগে, লোকে দেখে তো, আমরা বন্ধ করে রাখি।" তো আমি বললাম, "জানলা খুললে লোকে দেখবে কেন? সবারই হুম, তো বাড়িতে দিনের বেলা জানলা খোলা থাকে।" একদম। তো দেখলাম বলেও আমি তাদের বোঝাতে পারছি না, হুম। আমি ছেড়ে দিই। তারপর প্রিন্স আমার উপর একটু রাগ করে, কারণ হ্যাঁ। অনেক করে ওই বোনটির মা আমাকে বলছিল যে, "ম্যাডাম, আপনি এসছেন, কিছু খাবেন না?" তো আমি না একটুখানি লাল চা খাওয়ার বায়না করে বসি। যে এত করে বলছে একজন গুরুজন মানুষ, হুম, প্রায় ৭২-৭৫ বছর বয়স মাটার। তা আমি তখন বললাম যে, "ঠিক আছে, তাহলে একটু লাল চা আমাকে দিন, চিনি ছাড়া।" যদিও চিনি অনেক দিয়েছিল, যাই হোক সেটা পরের কথা। তো কাপ, এবার বলি হুম। কাপের কথায়। আচ্ছা। উনি যে কাপটা খাচ্ছিলেন চা, ওই কাপটা মনে হচ্ছিল বহু বছর ধরে পরিষ্কার করা হয় না। কাপের ভেতরটা হলদে হয়ে গেছে, সাদা একটা ছোট্ট কাপ। বাইরেটা পুরো ধুলো আর তেলছিটা একটা ভাব। আমার কাপটাকে মেজে দিয়েছে। অনেক পরে চা এনেছে, অনেক পরে জল দেওয়ার জন্যও মানে গেলাস মাজলো, গ্লাস হুম, দিয়ে তেলছিটা গন্ধ বেরোচ্ছে। আমি তাতেই জল খেয়েছি। কারণ আমি জানি মানুষের মতো ভগবান থাকে। অবশ্যই। আমাকে যা দিচ্ছে, আমি জানি আমার কিছু হবে না, বড় মার সাথে আছে, আমি খেয়েছি। প্রিন্স কোনো কিছু মুখে টাচও করেনি। তো আমার সেই বাড়ি, আমার জীবনের ১ম অভিজ্ঞতা। আমার হুম, মনে হয় না, আমার যতদিন জীবন আছে পথ চলতে, আমার মনে হয় না এরকম কোনো অভিজ্ঞতা আমার হবে। কারণ একটা বছর চান করে না, একটা বছরের উপর তারা বলে বাবা মারা গেছে ২ বছর ধরে। মানে তারা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর-দোর ঝাড় মোছা হুম, কিচ্ছু হুম। করে না। জায়গায়, জায়গায় ঝুল। তো সেই বাড়িতে পিশাচের বাস হবে না,
নেগেটিভ কিছু থাকবে না, এটা কি ওটাই কখনো হতে পারে? অসম্ভব ব্যাপার। বাড়িঘর যত ক্লিন রাখবে, যত হুম, পরিষ্কার থাকবে, হুম, যেরকম শরীর ক্লিন করতে হয়, তাহলে একদম। তোমার গ্রহ নক্ষত্রর দিক ভালো হবে। হ্যাঁ, বাড়ির যদি তুমি পরিষ্কার রাখো, তোমার বাস্তু ভালো হবে। যত হুম, বাস্তু তোমার উন্নত হবে, তত তোমার রাস্তা, আয়, হুম, উন্নতি সব, চাকরি সব খুলে যাবে। একদম, বাড়িতে অসুস্থ মানুষ কম হবে। তার জন্য বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। একদম। আর এখানে ছোট্ট করে আমিও বলতে চাই কিছু জিনিস। সেটা হলো মা এক্ষুনি মেনশন করলো যে কথাটা, মায়ের উপর রেগে গেছিলাম। তার কারণ ওই বাড়িতে যখন কাজ হয়ে যায়, ঠিক আছে? মানে একটা তো মানে খুব অদ্ভুত ধরনের না ওই বাড়ির অরা ছিল, ঠিক আছে? হুম, দেখো, খারাপ জিনিস, নেগেটিভ জিনিস ওখানে ছিল যেগুলো প্রস্তুত, ওগুলো কিন্তু মা কাটিয়ে দেয় যখন কাজ হয়ে উঠতেই, তখন কিন্তু বোঝা যায় যে ওই জিনিসগুলো নেই। কেন কি একটা ভারী যে ভাবটা ওইটা কমে যায়। কিন্তু বাড়িঘর নোংরা রাখলে কিন্তু বাড়িঘরের নিজস্বই একটা নেগেটিভ অরা তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো সেই জিনিসটা দেখবে তোমরা যদি ৩-৪ দিন শ্যাম্পু না করো মাথায়, দেখবে মাথাটা না ভারী, ভারী লাগে। ঠিক ওরকমই আমাদের বাড়িঘরের ক্ষেত্রেও কিন্তু সেম কাজ করে। বাড়িঘর যখন পরিষ্কার না করা হয় তখন বাড়িঘরের একটা অরাটা ভারী হয়ে যায়, নেগেটিভ অরা হয়ে যায় ওটা। আমার এতটা তখন বসে থাকতে বিরক্ত লাগছে ওখানে, কেন কি আমার না গা হাত পা না এরকম মনে হচ্ছে না কেউ ধরে টানছে খুব জোর, ঠিক আছে? কেন কি এরকম প্লেসে যেখানে নেগেটিভ খুব বেশি আছে, এরকম ধরনের নেগেটিভ ভূত-প্রেত নয়, ওখানে আমার থাকতে প্রচণ্ড অসুবিধা হয়। এর আগেও আমি বলেছিলাম ওই আমরা একটা হোটেলে গেছিলাম কাজের ক্ষেত্রে। হুম, ওখানেও আমার সাথে ওরকম হয়েছিল, আমি মাকে বলেছিলাম। ঠিক আছে? হয়তো তোমাদেরকেও জানিয়েছিলাম, আমার ঠিক হুম, মনে হুম। পড়ছে না এত বছর পর ফেসবুকে আসার দেওয়া জন্য। আছে। শোনা হ্যাঁ, কথা ফেসবুক আইডি। একদম। আমার ফেসবুকেও হুম, কিন্তু অনেক হুম, হুম, স্টোরি হুম। দেওয়া আছে। ওগুলো একদম। শুনবে। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমি আ মায়ের Instagram, মায়ের Facebook এগুলো কিন্তু আমি নতুন করে মায়ের জন্য খুলে দিয়েছি। ওগুলোর কিন্তু লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কিন্তু এবার থেকে ডেসক্রিপশন থেকে ডাইরেক্ট Instagram আর Facebook এ পৌঁছে যেতে পারবে। ঠিক আছে? ওইটা একটুখানি না গন্ডগোল হয়ে গেছিল এই অ্যাকাউন্টগুলো, যার জন্য লিঙ্কগুলো তোমাদের দেওয়া হচ্ছিল না। অনেককেও তোমরা বলেছিলে হুম, যে হুম। লিঙ্কের কথা। অনেকে হুম। বলেছিল। তো এইটা তো সত্যি খুবই মানে এক্সপেরিয়েন্সটা মানে মুখে বলে আরো বোঝানো একটা যাবে না। কথা বলবো, একদম। সেটা হচ্ছে হুম, ওই বাড়িতে হুম, একটা খুব পুরনো হুম, জিন ছিল। হুম, আ হুম, যেরকম সেই বাড়ির মাকে, সেই বাড়ির বোনটাকে গা হাত পা চিড়ে দেওয়া, হুম, রাত্রে কামড়ে দেওয়া, হুম, নানা রকম অনেক কিছু করতো। তো তাকে যখন ওখান থেকে আমি নিয়ে আসি বের করে, মানে সে অনেক কষ্টে। তারপর থেকে আমার প্রায় ৪-৫ দিন শরীর এত খারাপ হয়। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে এটা আগে ছিল না। ওই বাড়ি থেকে কাজ করে আসার পর আমি তো নিজেকে কাটাই, হেলিং করি, শরীর সবকিছু হুম, বন্ধন করে নিই। হুম। আর দেখছি সন্ধ্যাবেলা করে প্রচুর চোখ জ্বালা করছে। হ্যাঁ, আর এইটা আমি বুঝতে পারছি এটা কোনো পলিউশন এর জন্য না, এমনি কোনো ধূপ দেওয়ার জন্য কোনো কিছু না। কারণ আমার বাড়িতে নিয়মিত আমি সব দামি, দামি ধূপ হুম, ইউজ হুম, করি। হুম। তো যেখান থেকে আনি তারা বলে যে, "ম্যাডাম আপনি এত দামি, দামি ধূপ নিয়ে যান হ্যাঁ, আর কি করেন?" হ্যাঁ। কারণ আমি ২ দিন পর, পর ধূপ আনি। হুম, আমার হুম, বাড়িতে হুম। এরকম গোচ্ছা, গোচ্ছা ধূপ দেওয়া হয় আমার একটা পুজোয়। এত বড় ব্যাগ রয়েছে, তোমাদেরকে আমি দেখাতে পারলে হ্যাঁ, দেখাতাম। ব্যাগ রয়েছে হুম, যার মধ্যে ঠাসা ধূপ, হুম, সাথে হুম। আমার মা লক্ষ্মী মায়ের ওখানেও হ্যাঁ, রয়েছে। তো আমি ধূপ ৳১০ ৳৫ র আনি না। আমি যেগুলো আনি চারকোল ফ্রি, হুম, হুম, তারপরে যেগুলো চোখ জ্বালা করে না, হুম। বিশুদ্ধ জিনিস। কেন মায়েরও তো কষ্ট হ্যাঁ, হয় দেবদেবীদের। হুম, তারা বলতে পারে না, হুম, ফটোর ভিতরে থাকে। কিন্তু আমি বুঝতে পারি। তো সেখানে গিয়ে আমি সেগুলো ব্যবহার করি। আমার ওখানে আসার পর থেকে আমার এই চোখ জ্বালাটা, হুম, মানে আমি আ ঠিক ৪টে ৪:৩০ বাজবে, ওই সময় চোখ জ্বালা আরম্ভ হবে রাত ৮টা পর্যন্ত। হুম, কিন্তু তার মধ্যে তোমরা দেখবে, লক্ষ্য করবে, শোনা কথায় বেঙ্গলি ব্লগার শোনায়, হুম। কালকে যখন আমি ঘটনাটা রেকর্ড করছিলাম, দেখবে আমার চোখ লাল হয়ে যাচ্ছিল। আর আমি চোখটা টিপে, টিপে বন্ধ করে নিচ্ছিলাম। কারণ আমার চোখ জ্বালা করছিল। তবে হ্যাঁ, চিন্তা নেই, যাই হোক না কেন আমি তো এসব তোয়াক্কা করি না। হুম। আর কারণ তোমাদের আমার বড় আশীর্বাদ তো মা আছেই আছে। সাথে। আর বড় মা তো আমার একদম। সবসময় আছে। তো এইটা ছিল একটা খুব ভয়ানক এক্সপেরিয়েন্স আমাদের কাজ করতে যাওয়ার। তো এবার আমি তোমাদেরকে একটা ঘটনা বলি যেটা আমি এই রিসেন্টলি পেয়েছি। ঘটনাটা খুব ছোট, খুব একটা বড় ঘটনা নয়। বেশ অদ্ভুত ঘটনা। শুনবো আমরা, একদম, অবশ্যই ঠিক শুনবো। আছে। তো এই ঘটনাটা হলো মুর্শিদাবাদের, ঠিক আচ্ছা। আছে? মুর্শিদাবাদের ২ ভাইয়ের ঘটনা এটা, ঠিক আছে? তো ওরা ওদের না একটা মুদিখানা দোকান আছে, ২ ভাইয়ের। ওইটা ওদের বাবার ছিলেন। বাবা মারা যাবার পর ওই দোকানটা
দুই ভাই চালায় ওই মুদিখানা দোকানটা। হুম, আর ওরা প্রায় জিনিস আনার জন্য কলকাতায় আসে। ওরা আচ্ছা কলকাতা থেকে জিনিস ট্রেনে করে মুর্শিদাবাদে নিয়ে যায়। আচ্ছা তো এইটা হলো ওদের মানে প্রত্যেক সপ্তাহের একটা নিয়ম। হুম, তো এই যখন কিছুদিন আগে ঠান্ডা পড়ে শুরু করে, ঠিক আছে? তখন ওরা একটা জিনিস ডিসাইড করে ২ ভাই মিলে যে ওরা যাবে কলকাতার যে স্প্ল্যানেটের মার্কেট আছে ওখানে। ওখান থেকে ওরা গিয়ে ঠান্ডার কিছু জামা প্যান্ট কিনবে। কেন কি ওরা কোনোদিন মানে ওইখান থেকে জামা প্যান্ট কিনিনি। ওরা ওরকম খুব একটা ও নিজে মুখেই বলে এই জিনিসটা যে, "আমরা কোনো সময় কলকাতার দিকে যাইনি কোনোদিন শপিং-টপিং করতে। কিন্তু স্প্ল্যানেটের কথা আমরা খুব শুনি ওই ফোনে দেখতে, দেখতে তাই জন্য আমরা ভাবি যে আমরা স্প্ল্যানেট থেকে জামা প্যান্ট হুম, কিনে নিয়ে হুম, আসবো।" হুম, তো সেইভাবে ওরা স্প্ল্যানেটে আসেন জামা প্যান্ট কিনতে, ঠিক আছে? ওরা স্প্ল্যানেটে এবার স্প্ল্যানেটটা কিন্তু অনেকটা বড়। শুধু যেটা আমরা সামনে রোডের উপর দিকে ওটা নয়। আরো কিন্তু ভিতর দিকেও রয়েছে। অনেক মার্কেট আছে। হ্যাঁ, তো ওরা বলে যে ওরা ওই স্প্ল্যানেটের ওখান থেকে ঘুরতে কোনো একটা ভিতরের দিকে মার্কেটে ঢুকে গেছে। ঠিক আছে? ওইখানে মার্কেটে ঢুকতে ওরা একটা জায়গা পায় যেখানে জামা প্যান্ট বিক্রি হচ্ছিল খুবই কম দামে। খুবই কম দাম। আচ্ছা। মানে ৳৫০, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ৳১০০ পাওয়া হ্যাঁ, যায় এরকম। ভালো, ভালো জ্যাকেট। ওগুলো ঠিক কিন্তু আছে? মরা মানুষের শুনেছি হ্যাঁ, এত কম টাকায়। ঠিক হ্যাঁ। আছে? তো এরকম না ওরা জ্যাকেট পায়। হুম, জ্যাকেট, জামা প্যান্ট, সোয়েটার অনেক কিছু থাকে। ওরা ওইখানে একটা খুব সুন্দর দারুণ একটা কালো অ্যাশ কালার, ব্লাক, অ্যাশ আর রেড কালারের ৩ টে কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা জ্যাকেট দেখতে পায়। যেটা হলো বম্বার জ্যাকেট। ঠিক আছে? ওই জ্যাকেটটা যখন দেখে ওরা, ওরা দেখে ওটা খুব পছন্দ হয়। ওরা ওই জিনিসটাকে কেনে। ওই জ্যাকেটটা কেনে ওরা। আচ্ছা, ওই জ্যাকেটটা ওদের বলেছিল ৳১৭৫ পড়েছিল। আচ্ছা। ওই জ্যাকেটটা ওরা কেনে। আরো কিছু যাবতীয় জিনিস ওরা জামা প্যান্ট ওখান থেকে কিনে। ওই জায়গা থেকে নয়, কিন্তু ওখানে ওদের আর কিছু পছন্দ হয়নি। ওই জ্যাকেটটাই পছন্দ ছিল। ওরা ওটাকে ওখান থেকে কিনে। আর সামনের দিকে এসে ওরা বলে যে, "অনেক ভেতর দিকে ঢুকে গেছি। বাইরের দিকে বাইরের দিকে গিয়ে ওই দিক দিয়ে কিনবো।" আচ্ছা। যে প্ল্যানেটের মেইন মার্কেটটা লম্বাভাবে একদম যায়। হুম, হুম। ওইখান থেকে ওরা কিছু জামা প্যান্ট আরো কেনে, সোয়েটার কেনে। এ তারপর কিন্তু ওরা জিনিসপত্র নিয়ে ওদের বাড়ি চলে আসে। ওকে। এরকম বাড়ি আসার পর ওরা কিন্তু জ্যাকেটটা রেখে দেয়। ওই জ্যাকেটটা ফট করে পরে না। ওরা বলে যে, "এটা আমরা পরবো কোনো সময় কিছু হলে, অকেশন-টকেশন হলে।" অকেশন ঠিক হ্যাঁ। আছে? তো এবার ঠান্ডা পড়ে গেছে। এবার আমরা মুর্শিদাবাদে জানি কি একটা পার্ট কিন্তু গ্রাম আছে। হুম, হুম, তাই না? আর ওই গ্রামের থেকে কিন্তু ওরা বিলং করে। হুম। তো ওরা একদিন প্ল্যান করে ওরা বন্ধুরা মিলে সবাই যে, "আমরা ঠান্ডা পড়ছে একটা ছোট করে পিকনিক করি।" ওকে। এবার ওরা পিকনিকের আয়োজন করে। পিকনিকটা ওরা করে। যেদিনকে পিকনিক সেদিনকে ও ওই জ্যাকেটটা পরে। ২ আচ্ছা। ভাইয়ের মধ্যে থেকে যে বড় ভাই সে ওই জ্যাকেটটা পরে। ঠিক আছে? ছোট ভাইকে পড়তে দেয়নি। ছোট ভাইয়েরও ওইটা ইচ্ছা ছিল যে আমি পড়বো দাদা। কিন্তু ও পড়তে দেয়নি। ও বলেছে যে আমি বড় আমি পড়বো, আমি পড়ে যাবো এরকম ব্যাপার। না তারপর তুই হ্যাঁ, পড়বি। হুম, হ্যাঁ, তারপর তুই পড়বি। এবার এই বলে ও ওই জ্যাকেটটা পরে যায়। ও পরে যায়, বেশ ভালো করে পিকনিক কাটায়। কিন্তু ও বলে যে, "আমি যখন পিকনিক কাটাতে যাই, পিকনিক করে যাই, আমার মাথায় বড় আজব না খেয়াল আসে। যে খেয়ালগুলো আমি কোনোদিন আগে কিন্তু কোনোদিন ভাবিনি।" ঠিক আছে? এরকম খেয়াল যে, যদি হঠাৎ আমার মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে? ও ঠিক আছে? আচ্ছা। আমি যদি বাড়ি ফিরতে গিয়ে আমার কোনো রকম বিপদ হয়ে যায় তাহলে কি হবে? মানে বেশ অদ্ভুত খেয়াল নেগেটিভ যেগুলো সব নেগেটিভ সব চিন্তাধারা। নেগেটিভ চিন্তাধারা। হুম, কিন্তু সব চিন্তাধারায় গিয়ে একটা জায়গায় দাঁড়াচ্ছে। সেটা হলো আমার মৃত্যুতে। আচ্ছা। প্রত্যেক চিন্তাধারা গিয়ে দাঁড়াচ্ছে আমার মৃত্যুতে, যে আমার যদি এরকমভাবে মৃত্যু হয়ে যায়, ওরকমভাবে মৃত্যু হয়ে যায়, যেগুলো কিন্তু আমি আজকের আগে কোনোদিন ভাবিনি। যাই হোক, আমি ওইসব চিন্তাধারা ছেড়ে আমি কিন্তু পিকনিকটা ভালো করে আনন্দ করার চেষ্টা করি। ওইগুলো মাঝখানে আসতে থাকে ওরকম ভাবনা। তাও পিকনিকটা ভালো করে আমরা এনজয় করি। করে আমরা রাত্রিবেলা এই ১টা-১.৫টা বাজে যখন আমাদের পিকনিক শেষ হয়, তারপর আমরা বাড়ি ফিরি। আমি আর আমার ভাই। তো যাই হোক, আমরা বাড়ি ফিরি। আমি জামা প্যান্ট খুলে আমি আমার মতো শুয়ে পড়ি গিয়ে, আমার ভাই আমার ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ে। যাই হোক, ভালো কথা। এবার ওই জামাটা সেদিনকে খুলে রাখার পর কিন্তু আর আমি ধরিওনি, পড়িওনি, ওরকমই ছিল। এবার প্রত্যেক দিনের আমার যেরকম কাজ, আমি সেরকম কাজ, দোকান চালানো। একবেলা আমি দোকান চালাই, একবেলা ভাই দোকান চালায়। কিছু সময় ভাইকে আমি ডেকে নিই, ভাই আমাকে ডেকে নেয় যখন দোকানপাটে বহুত হুম, ভিড় হুম। হয়ে যায়। কেন কি ওই পাড়ার মধ্যে মুদিখানার সবথেকে বড় দোকান আমাদেরই। তো ওরকমভাবে আমরা দোকানটা চালাই। তো
তো বেশ কয়েকদিন পর, এই ধরো কয়েকদিন বলতে গেলে 4-5 দিন পর, আচ্ছা হঠাৎ রাত্রেবেলা, এই ধরো কটা বাজে তখন, 10টা 10:30, ওকে তখন আমার ভাই এসে বলে যে দাদা শোন না, তোর জ্যাকেটটা আমি নিয়ে গেলাম। বাহ তখন আমি ওকে বলি, এই তুই এত রাত্রে কোথায় জ্যাকেট নিয়ে যাচ্ছিস? তখন আমার ভাই বলে যে এই ভাই পাড়ার মোড়ে যাব, পাড়ার মোড় থেকে চলে আসবো, আমি জ্যাকেটটা তোর পরে যাচ্ছি আচ্ছা ঠান্ডার জন্য। আচ্ছা তখন এবার ওই মুহূর্তে না, আমরা সত্যি কথা বলতে গেলে ওই 10টা 10:30 মানে অনেকটাই রাত। হুম আর এতক্ষণে আমাদের পুরো পাড়া বলতে গেলে শুয়েই পড়ে। আর আমরাও কিন্তু মোটামুটি 9:30 9টার মধ্যে শুয়ে পড়ি। এবার ওই মুহূর্তে কিন্তু আমার চোখে একটা ঘুম ঘুম ভাব ছিল, অবশ্যই যার কারণে ও আমাকে এইগুলো বলে, আমি ওকে প্রশ্নগুলো করি। তারপর আমি আর পাত্তা দিই না ওই কথায়। আমি চুপচাপ আমার মধ্যে শুয়ে পড়ি। এবার পরের দিন আমি সকালবেলা উঠে দেখি আমার ওই জ্যাকেটটা কিন্তু ওখানে নেই। আচ্ছা ঠিক আছে? কেন কি, আমার জ্যাকেটটা যেখানে রেখেছিলাম ওখানে আমার আর জামা প্যান্টগুলোও থাকে। আচ্ছা ওখান থেকেই পরে যাই। ওই হ্যাঙ্গারে ঝোলানো ছিল। যখন দেখলাম যে জ্যাকেটটা নেই, তখন আমি গিয়ে আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, "এই তুই কালকে এত রাত্রেবেলা কোথায় গেছিলি?" ১ম আমি এই প্রশ্নটা করি। কেন কি, সেই সময় আমার মনে হয় ও তো রাত্রেবেলা নিয়ে গেছিল, আর এত রাত্রে গেল কোথায় ও? তখন ওকে আমি ১ম গিয়ে জিজ্ঞাসা করি, "এই তুই এত রাত্রে কোথায় গেছিলিস রে কালকে? আর আমার জ্যাকেট কোথায়?" ওকে যখন জিজ্ঞাসা করি, ও তখন হঠাৎ হতভম্বর মতো আমার দিকে তাকিয়ে থাকে। ২ মিনিট তাকিয়ে থাকার পর আমার না প্রচন্ড রাগ হয়। আমি রাগে ওকে বলি, "এই তোর কি মাথায় কথা ঢুকছে না? এরকম বোকার মতো কি দেখছিস? হ্যাঁ? জ্যাকেটটা কোথায়? আর কোথায় গেছিলিস তুই কালকে রাত্রেবেলা?" যখন ওকে এই কথাটা বলি, তখন ও বলে, "দাদা আমি কোথায় গেছিলাম? আমি তো কালকে ছিলামই না ঘরে।" তখন আমি বলছি, "তুই কালকে ছিলিস না ঘরে, তার মানে কি? তুই তাহলে কে কোথা থেকে নিয়ে গেল আসলি এখন?" তাহলে কে নিয়ে গেল ওইটাই। তাহলে কে নিয়ে গেল? আর তুই আসলি কখন? তখন ও আমাকে বলে, "দাদা আমি তো কালকে ছিলাম না। আমি তো কালকে মাল আনতে গেছিলাম। আমি তো ভোরবেলা ঢুকেছি। দোকানে তুই তো বসিস। তুই নিজেই আমাকে ডায়েরিতে লিখে দিলি তার যে মানে এই মালগুলো নেই।" তার মানে ভাইয়ের রূপ হুম, ধরে হুম, মানে ভাইয়ের বেশে কেউ এসে হুম, জ্যাকেটটা নিয়ে গেছে হতে পারে হ্যাঁ, যার জ্যাকেট ছিল সেই নিয়ে চলে গেছে হতে পারে অবশ্যই। ও যখন বলে তখন বলি, "কি রে ভাই? তুই যে কালকে রাত্রেবেলা আমার ঘরে এসে রাত্রেবেলা বললি যে জ্যাকেটটা দে, আমি যাচ্ছি পাড়ার হুম হুম মোড়ে, এগুলো কে বলল তাহলে?" তখন আমার ভাই আমাকে বলে, "মাকে বলবো? মাকে বলবো হুম তুই কি করছিস? হ্যাঁ? নেশা ভাঙ করছিস না তুই? ঠিক আছে? তুই ওই যে ফালতু কথা বলিস না, মাথা-ফাথা আমার খারাপ হয়ে গেছে।" ঠিক সে তো আছে? স্বাভাবিক তখন মানে আমার ভাই আর আমি দুজন না মাথায় হাত দিয়ে বসে রয়েছি। ওকে যখন আমি পুরো ঘটনাটা বলি, তখন আমার ভাইও অবাক। এবং আমার ভাই ওই মুহূর্তে আমাকে একটা প্রুফ দেখায়। সেটা হলো ও যে ভোরবেলা বাড়ি ফিরেছে, ওর কাছে ট্রেনের টিকিট পর্যন্ত ছিল। আমাকে ট্রেনের টিকিট দেখায় যে, "দেখ দাদা, এই দেখ ট্রেনের টিকিট। আমি কালকে বাড়িতে ছিলাম না। আমি মাল আনতে গেছিলাম কালকে সন্ধ্যাবেলায়।" আর দাদা তো ঠিকই রেখেছিল যে হ্যাঁ, ভাই এসছে একদম। তাহলে পরে এখানে পরিষ্কার ক্লিয়ার সেটা আমি বলে দিচ্ছি হুম, তার মানে ওইটা অ্যাকচুয়ালি কোনো মৃত মানুষের ছিল হুম, যেটা অনেকের হয় মৃত্যুর আগে কোনো হুম, জিনিস আমাদের খুব প্রিয় হলে সেই জিনিসটা কিন্তু হুম, মানে শখ একটা মায়া হুম, থেকে যায় হয়তো একদম। তার বাড়ির লোক সেটা বিক্রি করে দিয়েছে অনেকেই আছে না হুম, জিনিসপত্র হুম, ফেলে হুম, না হুম, ভালো হুম। ভালো জিনিস হ্যাঁ। হয়তো মৃত্যুর আগে ও সেটা হুম, কিনেছিল হুম, হুম। হয়তো ও ব্যবহারই করেনি সেই, এরকম হতে পারে মৃত্যুর সেই। আগে ওটা কিনে রেখেছিল ওটাই। তো এর জন্যই হতে পারে সেটা হুম, হুম, যে হুম। যে মারা গেছে যার জিনিস সে এসে নিয়ে চলে গেছে না হবে কিচ্ছুই নেই। হতেই পারে এটাই হতে পারে সবথেকে বড় সম্ভাবনা এইটাই রয়েছে যে যার জিনিস সেটা, হয়তো তারও প্রিয় জিনিস ছিল ওটা। হুম তাই সে নিয়ে চলে যায় সেই ওটাই জিনিসটা। ওটাই সেই নিয়ে চলে গেছে একদমই। তো এই একটা ঘটনা। আরো একটা ঘটনা আছে আমার কাছে, যেটা আমাকে ওই বলে, ওরই সাথে এই ঘটনাটা ঘটে। ঠিক আছে? একটা গঙ্গার পাড়ে, আচ্ছা ঠিক আছে? আর ১ম এই আমি বলে দিই, এই যে ঘটনাটা বলছি এরকম কিন্তু সত্যিকারের হয়। কিন্তু আমি কিন্তু পার্টিকুলার কাউকে টার্গেট করে বলছি না। ঠিক আছে? যেটা ঘটনা ঘটেছে সেটাই বলছি। অনেকেও ভাবতে পারে অনেক কাউকে টার্গেট করে হয়তো বলছি বা কিছু। এরকম কিন্তু কিছু নেই। যেটা ঘটনা সেটাই বলছি। হ্যাঁ একের অধিক একদমই, মানুষের সাথে ঘটতে পারে অবশ্যই। তো ও বলে যে, "ভাই আমার না একটা স্বভাব আছে। সেটা হলো বন্ধুদের সাথে গিয়ে গঙ্গার পাড়ে বসে থাকা।" আচ্ছা ঠিক আছে? আমাদের ওখানে একটা গঙ্গার পাড় আছে যেটা খুব সুন্দর। আর ওটা ঠিক গঙ্গা, আবার গঙ্গা নাও বলা যায়। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মানে মানে ছোট আর কি নদী হ্যাঁ, টাইপের মেলানো ধরনের। আচ্ছা ঠিক আছে? গঙ্গার সাথে মেলানো। আচ্ছা
তো ওখানে গিয়ে আমরা প্রায় বসে থাকি। আর শুধু আমরা নয়, ওখানে বলতে গেলে আমাদের যে পুরো পাড়াটা, পুরো এরিয়াটা, ওখানের অনেকই মানুষ সন্ধ্যেবেলায় গিয়ে বসে থাকে, নিজেদের টাইম স্পেন্ড করে। হুম, হুম, তো বলে এরকমই একদিন আমরা বন্ধুরা মিলে হুম। এরকম গিয়ে ওই গঙ্গার ঘাটে বসে থাকি। আচ্ছা। বেশ খানিক ১.৫-২ ঘন্টা ওইখান থেকে কাটিয়ে যখন আমরা বাড়ি ফিরছি, ওই বাড়ি ফেরার মুহূর্তে আমি একটুখানি স্মোকিং করি। ঠিক আচ্ছা। আছে? তো আমি আমার বন্ধুদেরকে বলি যে, "তোরা আগা, আমি আসছি।" এবার এইটা আমি কেন বলি? কেন কি আমার কাছে সেদিনকে একটা সিগারেটেরই টাকা ছিল। এবার আমি জানি যদি এদের সামনে কিনি এরা তো টানাটানি করবে নিয়ে। কেন কি ওর মধ্যে থেকে আরো ২-৩ জন আছে হুম, যারা হুম। স্মোকিং করে। দেওয়া তো যাবে না। আর বেশি কেনার টাকা নেই এই মুহূর্তে। তো আমি ওদেরকে বলি, "তোরা আগে যা, আমি আসছি।" বলে আমি প্রায় ২ মিনিট ওখানে দাঁড়িয়ে থাকি, হাঁ করে। যেন তখন আমার মাথায় আসলো যে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন আমি পকেটে ভরেছিলাম টাকাটা, আমার মাথায় ছিল না। কিন্তু আমি তো তাও বন্ধুদেরকে খাওয়াবো না। আমি চুপ করে পকেটে টাকাটা আবার ভরে নিলাম। যেই টাকাটা দিয়ে আমার সিগারেট কেনার ছিল, ওটা দিয়ে আমি কিনে রাস্তার পাশ থেকে আস্তে, আস্তে খেতে, খেতে আসছি। আচ্ছা। ঠিক আছে? সামনে থেকে দেখলাম একজন কালো কাপড় পরে, ঠিক আছে? মাথায় পাগড়ি-ঠাগড়ি বাঁধা এক ধরনের, ঠিক আছে? উনি আসলো আমার সামনে। আমার সামনে এসে আমাকে বলছে, "এ বাবা ৳২ দে আমাকে।" ও তখন বলে, "যা।" আমি একটু খুচরোটা এক্ষুনি শেষ করে দিলাম। ৳২ তো আমার কাছে নেই। এবার তখন আমি ওনাকে দেখে উনি বেশ না এত সুন্দরভাবে আমাকে কথাটা বলল, "এ বাবা ৳২ দে।" মানে এরকম মনে হচ্ছে ওনার সাথে আমার কত জীবনের পরিচিত একটা মানুষ, ঠিক আছে? এত ভালো করে বলল না যে আমার না মনটা এরকম যে হয় না ভালোবাসায় উথলে ওঠে ওরকম হয়ে গেল। আমি পকেট থেকে না ৳২০ বার করে ওনাকে দিলাম। তখন উনি আমাকে বলছে, "কেন তোর কাছে ৳২ নেই? তোর কাছে ৳২ চেয়েছি তুই আমাকে ৳২০ কেন দিচ্ছিস?" তখন আমি বললাম, "দেখো আমি না এই সিগারেট কিনে নিয়েছি, আমার কাছে খুচরো টাকাটা নেই। আমি খুচরোটা দোকানে দিয়ে দিয়েছি। তো আমার কাছে এইটাই রয়েছে।" এবার এইটা বলে আমি ২ পা আগিয়েছি। উনি আবার ঘুরে এসে আমাকে বলে, "তোর কাছে ক টাকা আছে?" আচ্ছা। ঠিক আছে? আমি না উনাকে জানি না পকেট থেকে বার করে টাকা দেখিয়ে দিলাম যে, "দেখো আমার কাছে এই আছে।" আমার কাছে প্রায় ওখানে ছিল ওই ২২০-৩০ এরকম কিছু ছিল। ঠিক আছে? ২০০ এরকমই। তো যখন আমি ওটা উনাকে দেখালাম, উনি দেখলাম আমার হাত থেকে না টাকাটা নিয়ে নিল। আর আমি বোকার মতো হাঁ করে উনার দিকে তাকিয়ে কিছু বললামও না। টাকাটা দিয়ে দিলাম উনার হুম, হাতে। হুম, হুম। উনার হাতে আমি টাকাটা দিয়ে দিই। টাকাটা দিলাম, দেখলাম উনি আমার কাছ থেকে যা টাকা ছিল ওগুলো নিয়ে নিজের মতো নিজে পাই, 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 পাই করে চলতে শুরু করল। বাহ! আর আমিও বোকার মতো নিজে ওই সিগারেটটা খেতে, খেতে আমিও আমার মতো পাই, পাই করে হাঁটতে শুরু করলাম উল্টো দিকে। অতক্ষণে যে ২ পা আমি হেঁটে গেছি, আমার কিছু বন্ধুরা এসে বলে, "এই চোর, চোর কোথাকার!" এরকমভাবে চিল্লে ওঠে। তখন আমি বললাম তখন তো থতমত খেয়ে উঠি আমি। "এ চোর? কে চোর? কোথায় চোর? কে চুরি করেছে?" বলছে, "চোর, তুই চোর।" আমি বললাম, "কেন?" যে, "তুই আমাদেরকে আগে ভাগিয়ে দিয়ে নিজে একা, একা সিগারেট খাচ্ছিস। তুই দে, দে।" আমার হাত থেকে কেড়ে বেড়ে নিয়ে নেয়। তখন আমি ওদেরকে বলি, "ভাই, জানিস তো একটা লোক না এরকম আসলো আমার কাছ থেকে না, টাকা চাইলো আমি দিয়ে দিলাম।" বলে, "কি?" তখন আমি ওদেরকে বোঝাতে যখন আমি জাস্ট ২ টো ওয়ার্ড বলেছি ওরা বুঝে গেছে। যে তোর সাথে কি আমার সাথে কি হয়েছে। ওরা বলছে, "তোর সাথে কি হয়েছে আমরা বুঝতে পেরেছি। চল, 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 চল। ঘুরে চল কে নিয়েছে দেখি।" ওরা না সঙ্গে, সঙ্গে ওই রাস্তায় ছুটতে শুরু করে আমার সাথে। আমাকে টানতে, টানতে। দেখলাম ওই লোকটা হেঁটে, হেঁটে যাচ্ছে ওরকম। আচ্ছা। ঠিক আছে? কোনো দিকে তাকাচ্ছে না, কিছু না। উনি নিজের মতো নিজে সিধা হেঁটে, হেঁটে যাচ্ছে। সঙ্গে, সঙ্গে আমার একটা বন্ধু গিয়ে ধরে বলে, "ও দাদা দাঁড়ান, 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 দাঁড়ান। আপনি ওর কাছ থেকে টাকা নিয়েছেন না? টাকাটা বার করুন।" বার করুন টাকাটা। ঠিক আছে? ও না খুব চিল্লামিল্লি শুরু করে। ঠিক আছে? আমি তখন বললাম, "ভাই চিল্লাস না।" যাই হোক। হ্যাঁ? তখন সবাই ওখানে যারা ছিল, আরো যারা পেছনে ছিল ওদের পেছনে, পেছনে এসছিল। ওই ৩-৪ টে বন্ধুর পেছনে, পেছনে। ওরাও সঙ্গে, সঙ্গে ঘিরে ধরে ওইখানে। সবাই ঘিরে ধরে বলে, "এই তুই চুপ করে দাঁড়া। ঠিক আছে? তুই জানিস না, বকিস না।" এরকম বলে সেই ওনার সাথে প্রায় ঝগড়া করে হুম। ওই টাকাটা আমার বন্ধুরা নিয়ে নেয়। নিয়ে আচ্ছা। আমাকে বলে, "টাকাটা রাখ। এভাবে টাকা দিবি না ফাট করে। তুই জানিস?" কি? ঠিক আছে? তখন ওর কাছ থেকে টাকাটা নিয়ে নেয় এবং ওই যে ৳২০ টা দিয়েছিলাম আমি, ওই ৳২০ টাও ওরা নিয়ে নেয়। বলে, আচ্ছা, এদেরকে ৳১ দিবি না। আচ্ছা। চল টাকা নিয়ে" টাকা দিচ্ছে। আমাকে সে ওরা চিল্লাতে, চিল্লাতে নিয়ে আসে। কিছু দূর আমাকে নিয়ে এসে বলে, "ভাই এরা এরকম জিনিস জানে না।
তুই আজকে তোর কাছে 200 টাকা ছিল, তুই দিয়ে দিয়েছিস তো? তোর কাছে যদি বাড়ির কাগজপত্র থাকতো না, তুই তাও ওনার হাতে ধরে দিয়ে দিতিস, তুই কিচ্ছু করতে পারতিস না। কাক চরিত্র। হুম, ঠিক আছে? এটা একটা ভৌতিক নয়, বাট একটা অদ্ভুত ঘটনা। শিক্ষণীয় বিষয়। একদম। আমি বলে দিচ্ছি, কোনো জায়গায় যত্র-তত্র রাস্তাঘাটে হুম, চলছো, বনে, জঙ্গলে, বাসে যেখানেই যাও না কেন, হঠাৎ করে কেউ আসলে অচেনা ব্যক্তি দেখে আমাদের শরীর তো জানা দেয় অনেক কিছু। হুম, হুম, এটা আমাদের 6 ইন্দ্রিয়, সবার মধ্যেই 6টা ইন্দ্রিয় কাজ করে। যদি কোনো সময় ওরকম হঠাৎ করে মনে হয়, যে কোনো আলাপ করার সময় চোখের দিকে একভাবে একদম। কন্টিনিউ তাকিয়ে কথা বলবে না। যদি হয়তো তুমি রইছো এক জায়গায় একা বসে, হঠাৎ কেউ আসলো, সে যেই হোক, এনি পার্সন এসে তোমার পাশে বসলো, তুমি তাকে চেনো না, ১ম দেখছো, চোখের দিকে কন্টিনিউ তাকিয়ে কথা বলবে না। হ্যাঁ, তার নাকের দিকে তাকাও, গালের দিকে তাকাও, তোমার যেখানে বা ইচ্ছা। নিজের ফোনটা বার হ্যাঁ, করে তুমি ফোনের দিকে কানে কথা শোনো, বলতে, বলতে অন্যদিকে হুম, রাখো, মাইন্ড হালকা একদম, হালকা তাকাও, কিন্তু একদম। কন্টিনিউ চোখের দিকে তাকিয়ে কথা বলবে হুম, না। এরকম অনেকে আছে কাক চরিত্র, হুম, তোমাকে হঠাৎ দেখবে একটা বশ করে নিয়েছে, তুমি হুম, বশের মধ্যে, তার মোহর মধ্যে চলে গেছো, তোমাকে যেরম ভাবে চলে যাবে না, তুমি হুম, তার হুম, সাথে হুম, চলে হুম, যাবে, তোমার একদম। মধ্যে সম্মিতি থাকবে না যেটা কিছু। ওর সাথে হয়। ও বলে, "আমি টাকাটা দিয়ে দিচ্ছি না, আমার টাকাটা রিগ্রেট হচ্ছে, আমি দিয়ে দিলাম। না কিছু মনে হচ্ছে।" কিচ্ছু নয়। আমি আমার মতো আবার সিগারেট খেতে, খেতে চলতে শুরু করলাম। যখন আমার বন্ধুরা ভাগ্য ভালো ওখানে এসে চিল্লালো বলে, যার কারণে আমার ওই ঘোরটা ভাঙলো। হুম। আমি তো চমকে উঠি ১ম এ। চোর, চোর বলে, এখন কে চুরি করেছে? কোথায় চোর? তারপর তো বুঝলাম আমাকেই বলছে। আমি এবার একটা কথা বলবো। একদম। এই কথা দিয়ে মনে আসলো একটা কথা বলি, বলে দিই। কারণ আ এগুলো হচ্ছে সতর্ক বার্তা। হুম, এটা হুম, কোনো আ ভয়ের ঘটনা না। হুম, সেটা হচ্ছে, কালকে তোমাদেরকে আমি একটা ভয়েস দিয়েছিলাম বেঙ্গলি হুম, ব্লগার সোনাতে, ঠিক। যে কিভাবে তার বোনটাকে ভয় দেখাচ্ছিল হুম, যে, হুম, "তুই যদি ৬০ কেজি মিষ্টির দাম হুম, না হুম, দিস তোর স্বামী মরে যাবে। দেখ হুম, কি হুম, করি, জিন পাঠাবো।" হ্যাঁ, তো কিছুই হয়নি। সে হুম, বোন কান্নাকাটি করে, আমার সাথে কথা বলে, তার হাসব্যান্ড কথা বলে। হুম, কিছুই হয়নি। আমি বলেছি এগুলো ফ্রড, কোনো ক্ষমতা নেই, কিচ্ছু করবে না। তো এবার আমি একটা কথা বলি। এক মা আছেন, আ অনেক, আমার মায়ের থেকেও উনি বয়সে অনেকটাই বড়। আমি মা বলেই বলবো। উনি অ্যাকচুয়ালিও আমাকে কিছুদিন আগে উনি বলেছিলেন, "মা, আমি একটা এমন ভণ্ড সাধুর আ মানে জালে জড়িয়ে গেছি, তুমি আমাকে এখান থেকে বের করো।" আমি বলেছিলাম, "কি হয়েছে?" আমার কাছে সেই ভয়েসও আছে। তো সেই মা কাঁদতে, কাঁদতে আমাকে বলে, "মাগো, আমার স্বামীর শরীরটা কদিন যাবৎ খুব খারাপ ছিল। হুম, শরীর খারাপ, আর একটা ফ্যাক্টরিতে চাকরি করতো, সেই ফ্যাক্টরিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবার বুঝতে পারছো, যেখানে স্বামীর শরীর খারাপ, ফ্যাক্টরি বন্ধ, হুম, হুম, অর্থের ফোর্সটা অফ হয়ে গেছে। সেই। তো সেই বাড়িতে দাঁড়িয়ে নিশ্চয়ই মানসিক তার ভারসাম্য ঠিক নেই।" তো উনি খুব শিক্ষিত, সেই মায়ের কথা বলছি। উনি ফোনের মাধ্যমে, সব তো ফোনের মাধ্যমেই হয়। ফোনের মাধ্যমে একজন তারাপীঠে হোমযজ্ঞ করছে, পুজো করছে। একটু মানে ওই বয়স ধরো ৪৬-৪৮ এর মধ্যে। উনার সাথে ফোনে, ফোনে যোগাযোগ হয়। উনি মেসেজ করে, ওই বাবা উনাকে রিপ্লাই করে। তো বলে, "কি হয়েছে মা? তোর কি প্রবলেম? তুই আমায় বল। আমি কত শত, শত মানুষের সমস্যা ঠিক করেছি। তুই আমাকে এগুলো জানা।" তো সবকিছু জানাই। তখন বলে সন্ধ্যেবেলা দিদিভাই বলে, সেই মানে মায়ের কথা বলছি, ওনাকে আমি দিদিভাই বলি। তো সে বলে যে, "আমার তো বাড়িতে এখন স্বামী আছে। এখন তো আমি ভিডিও কল করলে অশান্তি হবে। যা আমাকে বলবেন, বাবা আপনি সন্ধ্যাবেলা বলবেন। সন্ধ্যাবেলা আমার স্বামী ওই হুম, মন্দিরে যায়। হুম, বন্ধু-বান্ধবের সাথে বসে, কি করবে? সব বয়স্ক।" হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা সেই বাবা ফোন করে হুম, সেই মহিলাকে। হুম, তখন উনি ভিডিও কল করতে বলে, ভিডিও কলটা রিসিভ করে। অ্যাকচুয়ালি নলেজের বাইরে থাকলে যা হয়। মানে ওইটাই। তখন তো উনার হুম, দরকার একটা স্বামীর কারখানাটা খুলে যাওয়া, ওইটাই। আর স্বামী যাতে একটু সুস্থ হয়ে হুম, ওঠে। তখন অত কিছু মাথায় আসেনি। মাথায় থাকে না। উনি হুম, বয়স্ক তো। ওইটাই। মহিলাটি তো বয়স্ক, হুম, হুম, অনেক হুম, বয়স্ক। মোটামুটি ধরে নাও ৬৭-৬৮ বছর বয়স। মানে বুঝতে পারছো? একদম। তো তখন ওই বাবা বলে যে, "তোকে আমি যেইগুলো বলবো সেগুলো করবি।" বলছে, "ঠিক আছে।" তখন তাকে বলে, "দেখি তোর এইখানটা দেখবো, তোর আ কণ্ঠে কি আছে দেখবো, কপালে কি", এরকম করে দেখায়। তো সেই বাবা ফোনে বলে, ও ফোনে না ওগুলো দেখায়। মানে বলে না, মাইন্ড যদি তার হুম, সাথে হুম, থাকে হুম, তুমি কি ওইটাই। করবে?
এবার বলছে আমি তাকে চিনি না, তার সাথে কথা বলতে বলতেই মানে একটা না ফোনের মধ্যে এমন জিনিস হয়ে যায় ওইটুকুনি মিনিটের মধ্যে। তাকে বলে মানে কি বলবো, বলছে তুই শাড়িটা একটু খোল, ঠিক আছে, আমি তোর এই দেখবো ওই দেখবো এরকম করে বলে। আর সেই মা ওরকমই করে। ঠিক আছে যা, তোর টাকা পয়সা কিছু দিতে হবে না, তোকে কালকে আমি সন্ধ্যাবেলা আবার ভিডিও কল করব, তুই ধরবি, আমি আরো কিছু জিনিস আজকে ভালো মতো দেখতে পারলাম না, কালকে দেখবো, দেখে আমি তোকে কাজ করে দেবো, এরকম বলে। ঠিক আছে, বিষয়টা তোমরা বুঝবে। তো সেও জানে আমি এত বয়স্ক, তারই মায়ের মতো, কি আর হবে, হয়তো তারা এইসব কেন নারী নক্ষত্র অনেকে দেখে, তো পা দেখে হাত দেখে কাজ করে, আমিও দেখি হাতের ফটো, তো সেরকম ভাবে উনিও সেটা করে। বলছে গত সপ্তাহ আর কোনো ফোন টোন করেনি, ওই দুদিন যা হওয়ার হয়ে গেছে। এক সপ্তাহ পর হঠাৎ একদিন ডিরেক্ট ফোন করে, আচ্ছা ভিডিও কল না, ডিরেক্ট ফোন করে, করে বলছে শোন মা, আজকে তুই আমাকে 4,000 টাকা পাঠাবি, সন্ধ্যাবেলা আমি তোকে ফোন করব। বলছে আচ্ছা 4,000 টাকা? হঠাৎ হ্যাঁ, আমি 4,000 টাকা কোথায় পাবো? আমার কাছে তো 4,000 টাকা নেই বাবা, আপনাকে তো বলেছিলাম আমার স্বামী বিছানায় শয্যাশায়ী, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমি কোথায় পাবো? সেই বলছে আমি সন্ধ্যাবেলা তোকে বললাম তো জোগাড় কর, এখন তো তোর সময় আছে, 12টার সেই। দিকে ফোন করে বেলায়, আমি সন্ধ্যে 6:30টায় তোকে ফোন করব, ওর মধ্যে জোগাড় করে রাখবি বলে ফোনটা কেটে দেয়। আচ্ছা সেই মা সাথে সাথে কাঁদতে কাঁদতে তাকে ফোন করে, সে আর ফোন রিসিভ করেনি, তুলিনি। আচ্ছা আমাকে জানায় মা আমার সাথে এরকম হচ্ছে মা, আমি কি করব? আমি খুব বকা দিই যে কেন, কিসের জন্য তোমরা এগুলো করো, আর যখন ভুল করো তখন আমার কাছে কেন আসো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি বলি, বলে ফোন আমিও কেটে দিই। তারপর সন্ধ্যাবেলা আমি আর ফোন টোন করিনি, আমার প্রচন্ড রাগ, মানে আমি কিন্তু রাগি না, আর রাগলে পারে না আমি তার মুখও আর দর্শন করব না। তো যাই হোক, সন্ধ্যাবেলা তাকে বলে যদি তুই 4,000 টাকা না দিস, সেই সন্ন্যাসী বাবা তারাপীঠের, বলছে 4,000 টাকা না দিলে তোর কাছে আমার কিছু ফটো আছে, ওই যে প্রথমে আমি দুদিন বললাম ভিডিও কল করে ফটো, ওগুলো সব স্ক্রিনশট তুলে রেখেছে। বললো তোর পাড়ায় এদের এদের সাথে আমার পরিচয় আছে, এমনকি পাড়ার কিছু মানুষ কপার, তাদের মানে মুখের নাম পর্যন্ত বলে দিচ্ছে সে। বলছে এইগুলো আমি তাদেরকে সব শেয়ার করে দেবো তোর ফটোগুলো, এবার তুই কি করবি বল। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো, এমন একজনের কাছে সে আশ্রয়ের জন্য বলেছে, যে কাজের জন্য শরীর ভালোর জন্য সে তাকে ব্ল্যাকমেলিং করে, তারপর সে 2,000 টাকা দেয়। এবার শোনো, সেই দিদি ভাই 2,000 টাকা দেয়, তারপর আবার কিছুদিন পর বলে 3,000 দে, 5,000 দে, এরকম কয়েকবার দেয়। শাখা বন্ধক দিয়ে, নাক চাবি তার বান্ধবীকে রেখে, কানের দুল খুলে দিয়ে এরকম করে টাকা দেয়, দিয়ে যখন তার কাছে কিছু নেই, তার দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আবার আমার সমরাপন্ন হয়, মা তুমি বাঁচাও মা, তুমি ছাড়া তো আমার আর এই জগতে কেউ নেই, তুমি মা তুমি বাঁচাও। আমি তখন বললাম যে তুমি একটা কাজ করো, তাকে তুমি ব্লক করো, সে জানে না ওইসব কিছু, সব কিছু বলে দিয়ে এখন সে ওই দিক থেকে বেরিয়ে সুস্থ আছে। তাই আমি তোমাদেরকে এই ঘটনাটা ওর শুনতে শুনতে মনে পড়লো, এখন না আমাদের সমাজে মানে ফ্রড, চিটার, স্ক্যাম ভরে গেছে, সত্যি বুঝতেই পারবে না সঠিক মানুষকে আর ডুপ্লিকেটকে, ভরে গেছে ভরে গেছে। ঠিক আছে, অনেক মানুষ আমাকে বলে যে দিদি ভাই আমরা অনেক ঠকেছি মানুষের কাছে, আরো ঘটনা আছে, আরো কত অভিজ্ঞতা আমার হয়েছে এই মানে তোমাদের সাথে কথা বলে। অনেক আছে এরকম ওঝা তান্ত্রিক মায়ের নামে কাজ করে, তার বাড়িতে মায়ের আসন রয়েছে, বড় করে দেবী মূর্তি আছে, আমাদের বিহালার ঘটনা বোন শুনলে বুঝতে পারবে। ও বলে কোন মানে জন্মে, মানে যখন তার ছেলে ছোট্ট হয় মুখে ভাত দেয়, তো সে তান্ত্রিক মামা সেজে, মানে এত ভালো একটা ক্লোজ হয়ে যায়, মামা সেজে মুখে ভাত দেয়, ঠিক আছে খাবার, তারপর ভাইফোঁটা পর্যন্ত দেয় সেই বোনটা সেই তান্ত্রিককে। বলে এমন হয়ে গেছে প্রত্যেক মাসে 2,000 টাকা করে বোনের কাছ থেকে নেয়, স্বামীর কাছে আলাদা করে টাকা নেয়,
এমনকি মানে ওরা বেরোতে চাইছে ওখান থেকে, হুম, এমন ভাবে জড়িয়ে গেছে বেরোতেও পারছে না। সে তো কিছু বিদ্যে হলেও জানে। সে এরকম অনেক কাউকে, শুধু ওই বোনকে না, কি বলতো, বশে করে নিয়েছে। এমন বশে করে নিয়েছে, মানে তাদের কাছ থেকে প্রত্যেক মাসের একটা হুম, মাইনের মতো সবার কাছ দিয়ে, কারো ২,০০০, হুম, কারো ৩,০০০, কারোর কাছে ৫,০০০, এরকম করে প্রত্যেক মাসে নেয়। দিতেই হবে, না দিলে তোমার বাড়ির লোককে অসুস্থ করে দেবে, চাকরি চলে যাবে। সে কিন্তু কাজ জানে, কিন্তু সঠিক কাজটা সঠিকভাবে লাগায় না, ভণ্ডামি করে টাকা ইনকাম করে খাচ্ছে। হুম, মা কি তাকে ছেড়ে দেবে? এরকম অনেক অভিজ্ঞতা আমার কাছে আছে। তাই আমি তোমাদের বলবো, হুম, যা করবে, যেখানে যাবে, আমি কখনো বলবো না যে হুম, তোমরা সবাই আমার কাছেই আসো ওটাই। কাজ করাও, কখনো না। আমি আমার পার্সোনাল যারা হুম, হোয়াটসঅ্যাপে আছে আমি তাদেরও বলি, তোমরা যেখানে কাজ করাবে দেখে বুঝে জেনুইন ভাবে কাজ করাও। যাতে পরবর্তীকালে ঠকে এসে আমাকে না বলো। সেই, কারণ আমিও কিন্তু তখন কোনো রেসপন্স করব না। সেই। কারণ আমার মাথায় প্রচুর, প্রচুর, প্রচুর কাজের প্রেশার থাকে। তার মধ্যে এসে তোমরা বলো, দিদিভাই এখানে ভুল করে চলে গেছিলাম, এই হয়েছে, ওই হয়েছে। আমি কিছু করতে পারবো না। আগে থেকে বলে দিলাম। তো যাই হোক, আজকের কিন্তু ভিডিওটা বেশ, বেশ বড় হলো। অনেক গল্প হলো, অনেক কিছু জানা অনেক গেল। কিছু জানা গেল। অনেক কিন্তু আনন্দ হলো আজকের এই ভিডিওটায়। তো আর কিন্তু আমরা বড় করব না। না, এবার কিন্তু আমরা শেষ করব আজকের এই পর্বটা। আবারও দেখা হবে ঠিক ১ দিন ২ দিন পর ঠিক দেখা হবে। এবার কিন্তু কন্টিনিউ দেখা হবে তোমাদের সাথে। কোনো ব্যাপার নয়। এবার থেকে কন্টিনিউ আমি আসতে চলেছি। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি এবার প্রশ্ন করব প্রিন্সকে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে কিন্তু আচ্ছা, আজকের পর্ব হ্যাঁ। এখনো শেষ হয়নি। না, কারণ আচ্ছা। না, ও আমাকে প্রশ্ন করেছে, তো অবশ্যই, তোমাদেরও অবশ্যই। কিছু প্রশ্ন হয়তো হুম, হুম, থাকতে হুম, পারে। হুম, অবশ্যই। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, হুম, এবার আমরা তোমাকে হুম। কন্টিনিউ পর্দায় দেখতে পাবো তো? একদম, একদম, একদম। তুমি এখানে বসে তাহলে কথা দিচ্ছ? একদম, একদম। হ্যাঁ, শত ব্যস্ততা আমিও হ্যাঁ। থাকি। প্রচুর ব্যস্তর হুম, মধ্যেও হুম, দুটো চ্যানেলকে কিন্তু যেরমভাবে চালিয়ে হুম, যাচ্ছি। হুম। তো আমি মনে করি ব্যস্তর মধ্যেও একটু টাইম বের করা যায়। একদম। তো প্রিন্সকে আমি এটাই আজকে তোমাদের সামনে বলব যে, আ এটা শুধু ওর নিজের কনটেন্ট এর জন্য না। না। তোমরা যেরকমভাবে আমাকে বেঙ্গলি হুম, হুম, ব্লগার হুম। শোনা, শোনা কথায়, হুম, এমনকি ফেসবুকেও অনেকে এসে বলো হুম, যে, "প্রিন্স কোথায়? প্রিন্স বাবাকে", হয়তো ও আমার সাথে গেছে কোনো জায়গায় শর্টস ভিডিওতে, হুম, দেখে হুম। তোমরা মানে বলো, "ওই যে প্রিন্স বাবাকে দেখলাম কতদিন পর।" এটা হচ্ছে ভালোবাসা। আমি অবশ্যই। প্রিন্সকে এটাই তোমাদের সামনে আজকে একদম ফেস টু ফেস অন একদম। ক্যামেরায় বলতে চাই। আমাদের কোনো স্ক্রিপ্টেড না। না। যা মুখে আসে আমরা সেটা হুম, নিয়ে আলোচনা একদম, করি। একদম। তো আমি এটাই বলতে চাই যে, নিজের জন্য একটু সময় কম করে অন্যদিকে, হুম, অ্যা হুম। আমার মনে হয় এই যে আমাদের ক্যামেরার ওপারে যে পরিবারগুলো পরিবার আছে, আছে। ভালোবাসে, অবশ্যই, অবশ্যই। সবসময় আশীর্বাদ করে, তাদের জন্য সপ্তাহে ২ টো দিন, হুম, ৩ টে দিন হলেও একদম, ভিডিও তো আনাই যায়, তাই না? একদম, একদম। হ্যাঁ, হতেই পারে আমাদের কাছে অনেক ভিডিও আসে, হুম, আমার কাছে, ওর কাছে হুম, আসে। তো সেই ভিডিও থেকেই আমরা একটু কোলাপ করে হুম, কোনো হুম। সময় একসাথে বসলাম। অবশ্যই, কোনো অবশ্যই। সময় ও একা ২০ মিনিটের, ১৫ হুম, মিনিটেরই হুম, ভিডিও দিই। হুম। কিন্তু আমি বলি প্রেজেন্ট হোক। স্কুলে যেরকম সেই। প্রেজেন্ট করতে হয়, হুম, হুম। নিজে প্রেজেন্ট থাকো। একদম, আমার এটা অবশ্যই। রুলস। ও একটু কাজের মধ্যে ছিল বলে হ্যাঁ। এটা হয়নি। তো এবার আমরা ওর মুখ থেকে শুনবো যে ডেইলি পাবো কি একদম, একদম, সপ্তাহে একদম। পাবো কদিন। আরো একটা কথা কিন্তু আমি যেটা বলতে ভুলে গেছিলাম, জানি অনেক, অনেক লেট। সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। আমি কিন্তু উইশ করতে ভুলে এই গেছিলাম। মারো, মারো তোমরা উইশ করতে মারো। ভুলে যাইনি অ্যাকচুয়ালিও। ঠিক আছে? আমি মাকে উইশ করেছিলাম এবং মাকে বলেছিলাম যে আমাদের যত পরিবারের মানুষ আমি আছে, দিয়েছিলাম, হ্যাঁ, কমিউনিটি পোস্ট দিয়ে সবাইকে দিয়েছিলাম। হ্যাপি নিউ ইয়ার বলে দিয়ে আমার তরফ থেকে, কিন্তু আমি কিন্তু নিজে থেকে এসে বলতে পারিনি। তাই তোমাদেরকে বললাম এই ক্যামেরাতে আজকে এসে যে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা কিন্তু খুব ভালো করে থাকো, খুশিতে থাকো সবসময়। নিজের জন্য বাঁচো। আর কিছু একদম, চাই না। একদম। জীবনে সবার জন্য বাঁচতে, বাঁচতে দেখবে নিজে একদিন রুগী হয়ে ঠিক, গেছো, ঠিক, অসুস্থ ঠিক, হয়ে ঠিক। গেছো। তখন হুম, যাদের জন্য বেঁচেছো তারাই হুম। বলবে, "কেন করেছো? ওইটাই, কে বলেছিল? তুমি একদম, তো ভালো থাকতে পারতে।" ওইটাই, আমরা কি বলেছি? কিন্তু সাধ্যমতো সময় মতো হ্যাঁ, সবাই সবকিছু করে নেবে। একদম। কিন্তু দিনের শেষে দেখবে তুমি হুম, একা। তাই জন্য নিজের জন্য বাঁচো। হ্যাঁ, অবশ্যই। দেখো, সমাজে থাকতে গেলে, হুম, হুম, পরিবারে থাকতে গেলে সবার জন্য করতে হয়। অবশ্যই, অবশ্যই করো, কারণ সেটা তোমার কর্তব্য। একদম। কিন্তু তার মধ্যে দিয়েও নিজেকে নিয়ে ভাবো, নিজেকে আয়নার সামনে দাঁড়াই একটু হুম, গ্রুমিং করো, একটু সাজো, একটু পার্লার ভিজিট একদম, করো, একদম। একটু আইব্রো করে এসো, আজকে যাবো। হুম, ওই হুম, জন্য হুম, বলে দিলাম। তো এরকম করে বাঁচো। একদম। লাইফটা খুব ছোট, কারোর বেশি বড় না। আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু এই
ভিডিওর মাধ্যমে কথাগুলো থাকবে, রেকর্ড চলতেই থাকবে, তোমরা শুনতেই থাকবে। তাই জন্য বলি যে নিজের জন্য বাঁচো, একটু হলেও নিজের জন্য একটা দিন হলেও মাসে বের করো নিজের জন্য। একদম ঠিক, একদমই ঠিক। খুব দামি কথা বলেছেন। তো আজকে কি আমরা পর্বটা এখানে অবধি শেষ করব? আমি তো ভেবেছিলাম ২৪ ঘন্টাই চলুক, হ্যাঁ, কিন্তু একদম। ফোন আবার রাখতে পারবে ওইটাই, না। ওইটাই, ওইটাই। তো চলো তো এখনের হুম, মতো আমরা চলে যাই। একদম। এটা আমাদের তো হুম, ভূত সত্য চ্যানেলে আসছে, ভূত একদম, সত্যি চ্যানেলে। একদম, তো একদম। তোমরা অবশ্যই সবাই সবাই হুম, সবাই হুম, দেখবে। হুম, আর কিরম লাগলো তোমাদের আজকের আমাদের আলোচনা, হুম, কতটা শিক্ষা তোমরা নিলে, একদম। অবশ্যই কমেন্ট আমি দেখতে চাই যে তোমরা কমেন্ট করেছো, আর সুন্দর সুন্দর কমেন্ট করেছো। হ্যাঁ, যারা হুম, নেগেটিভ কমেন্ট করবে তাদের জন্য কমেন্ট বক্স খোলা, একদম। করতেই পারো, কিন্তু তারা কোনো অবশ্যই। রেসপন্স পাবে হুম, না। হুম, ১০০ বার করো, কারণ একদম। এটা সোশ্যাল একটা প্ল্যাটফর্ম, করতেই পারো। অবশ্যই। আর আমি জানি আমার দর্শক বন্ধুরা, আমার পরিবারের মানুষরা তো সবসময় আমাদের এনকারেজ করে, সাপোর্ট করে। সেরকম ভাবেই তোমরা ভালোবাসা দিও। ব্যাস, আর কিচ্ছু আমার বলার নেই। একদম। তো যাই হোক, আজকের জন্য এই অবধি রাখলাম। আবারও দেখা হবে ঠিক ১-২ দিনের মধ্যে। তো যাই হোক, আজকের জন্য এই অবধি থাক। সবাইকে টাটা, বাই, বাই।